সাজাদ ভাই, আপনি 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 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে আপনাকে আমার আসলে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানানো হয়নি, কিন্তু আসলে অভিনন্দন জানানোর সুযোগটা আমি আসলে নিলাম। কিন্তু আপনি জানেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেটা অন্যদের জন্য খুব বেশি করে সম্ভব হয়নি, সেটা আপনার ক্ষেত্রে সম্ভব হয়েছে। এর আগের মেয়ররা যে স্টেট মিনিস্টারের মর্যাদা পাননি, আপনি তা পেয়েছেন, আপনি শপথ নিয়েছেন, আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালাচ্ছেন। কিন্তু আপনি দেখবেন যে একই রকম ভাবে নির্বাচিত ঢাকা দক্ষিণের মেয়র ইশাক হোসেন এটা চালাতে পারে নাই, বরিশালে অনুমতি দেওয়া হয় নাই। এইটার কারণ কি? মানে কি আপনাকে এত বেশি আলাদা করলো? মানে আপনার 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 আলাদা বৈশিষ্ট্যটা কি সাদাত ভাই? কেন আপনি না আসলে এটা আসলে অনেকেই বুঝতে পারছে না জিনিসটা। আসলে আমি অনেক টকশোতে খোলাসা করেছি। আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, অনেকদিন পরে আপনার সাথে আমার টক শো, এবং আপনার সাথে আসলে আমার অনেক আগে থেকে একটা ভালো সম্পর্ক ছিল, আছে এখনো। আমি মনে করি যে আজকে এখানে যে নির্বাচনী ট্রাইব্যুনালের মামলা, সেটা ইনফ্যাক্ট চট্টগ্রামে আমার যখন নির্বাচনটা হয়েছিল, আপনারা জানেন কোভিড এর কারণে 1 বছর পিছিয়ে 2021 সালে সেটা আপনার জানুয়ারির 29 তারিখ হয়েছিল। সো এটা ইনফ্যাক্ট সেটা আমি যখন আমার রেজাল্টটা আমি তাদের কাছ থেকে নিতে গেলাম, যদিও ইভিএম এ ভোটা হয়েছিল, ইভিএম এর রেজাল্টটা তারা দেয়নি এবং তারা হাতে লিখে রেজাল্ট আমাকে দিয়েছিল। ইনফ্যাক্ট তারা মনে করেছিল যে নির্বাচনে অনেক সময় যখন কেউ হেরে যায় তখন তারা রেজাল্টটা নিতে আসে না, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল উল্টো। আমি সরাসরি রেজাল্টের জন্য তাদের কাছে গেলাম এবং তাদের কাছে যখন আমরা রেজাল্টটা নিলাম, ইভিএম এর যে প্রিন্টেড কপি দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে তারা সেখানে হাতে লিখে দিয়েছিল। আমি সেটা সাথে সাথে বলেছিলাম আমি রেজাল্টটা গ্রহণ করবো না, এবং আমি প্রত্যাখ্যান করে তার ঠিক 1 মাস আমি তাদের সময় দিয়েছিলাম প্রিন্টেড কপি দেওয়ার জন্য নির্বাচন কমিশন চট্টগ্রাম অফিসকে। এবং তারা যখন কমপ্লিটলি সেটা ব্যর্থ হয়েছিল, আমি মার্চের আপনার 21 তারিখ তাদের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে আমি মামলাটা করেছিলাম, সমস্ত বিধিবদ্ধ এবং আইনসঙ্গত ভাবে আমি সেটা করেছিলাম। এবং যার প্রেক্ষিতে আমি লড়াই করেছি 2 বছর 3 বছর। এবং যখন তারা আমাকে রাইটার দিচ্ছিল, আমি বারবার তাদের প্রশ্ন করছি তাদের হার্ড কপি গুলো আমাকে দেওয়ার জন্য, আমাদের আইনজীবীরা যারা ছিল, কিন্তু তারা সেটা কমপ্লিটলি তারা ফেল করেছিল। এবং আলটিমেটলি গিয়ে যখন এই যে অগাস্টের পরবর্তী সময়ে একদম অক্টোবরে এসে আমি রায়টা পেয়েছি, এবং রায়টা আসলে তারা দিতে বাধ্য হয়েছে যেহেতু কমপ্লিটলি তারা আমার যে ডকুমেন্টস গুলো তাদের দেওয়ার কথা সেগুলো দিতে পারেনি। আলটিমেটলি গিয়ে সেটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি তখন আমার স্টেটমেন্টটা ছিল, আপনারা হয়তো অনেক ক্ষেত্রে অনেকে লক্ষ্য করেছে, যখন কোর্ট বিল্ডিং এ সেটা রায়টা হয় আমি বলেছি যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার একটি পদক্ষেপ তারা দিয়েছে। তবে সে প্রেক্ষিতে আমার আসলে আমার অনেক যে বাধা ছিল, এটা অনেকে হয়তো অনেক বাধা ছিল আমারটা যখন আপনার এটা যখন দেওয়া হলো যে শফিউল করিম সাহেবকে, শফিউল আজম সাহেবকে, উনি তখন আপনার এই যে নির্বাচন কমিশন সচিব ছিলেন, তখন উনি আমাকে একটা ওই সময় যাওয়ার পরে কথা বললেন যে ওনার যেহেতু উপদেষ্টা নেই, কাজে আলটিমেটলি আমাকে ল ডিপার্টমেন্টে পাঠালেন। তারপর ল মিনিস্ট্রিতে আসিফ নজরুল সাহেব ছিলেন, সেখানে ইনফ্যাক্ট আমার ব্যাপারটা তখন বলা হলো ঠিক আছে, এটা যেহেতু ল মিনিস্ট্রিতে ফুল প্লেজেড একটা মিনিস্ট্রি আছে, তখন তারা সেখান থেকে একটা পজিটিভলি আমারটাকে অ্যাপ্রোচ করে আবার তারা সেখানে নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠালো, সেখান থেকে গেজেট হলো। গেজেট হওয়ার পর যখন একইভাবে আমারটা নিয়ে সমস্যা হলো, যেটা অনেকে হয়তো জানে, সেটা ধরুন এলজিআরডিতে গেল, বাট লাকিলি সেখানে ওই সময় উপদেষ্টা হাসান আরিফ সাহেব ছিলেন। হাসান আরিফ সাহেব আমার ব্যাপারটা তখন বললেন যে এটা তো একটা আইন হয়ে গেছে, যেহেতু সারা বাংলাদেশে সবাইকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমরা দেখছি, এখন মেয়র হিসেবে দেখাটা কঠিন, বাট এটার জন্য যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর হয়ে আমার কোনো আপত্তি আছে কিনা। আমি তখন বললাম না, আমার এটা মেয়র হিসেবে দেওয়া হয়েছে, আমাকে মেয়র হিসেবে করতে হবে। তখন এই আইনটাকে তারা চেঞ্জ করলো। চেঞ্জ করার প্রেক্ষিতে আপনারা জানেন সেখানে ওই যে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে উনি দেখা করলেন, ডক্টর ইউনূস সাহেবের সাথে, ডক্টর হাসান। এখানে আমি বলবো যে হাসান আরিফ সাহেব যেভাবে আন্তরিকতার সাথে আমার ব্যাপারটা দেখেছিল, এবং আসিফ নজরুল সাহেব সে আন্তরিকতার সাথে দেখার কারণটা মূল ছিল কি, আমি আসলে যে 16টি বছর আন্দোলন সংগ্রাম তারা সবসময় দেখেছে, জেল কেটেছি, এবং আমারটা যেহেতু নির্বাচনের ট্রাইব্যুনালের মামলা, এবং মামলাটা আমি একদম সঠিকভাবে মামলাটা হয়েছে, এবং আমার এই যে রাইটাও সুন্দর মতো দিয়েছে। একটা অনুমতি নিয়ে আমি একটা কথা বলতে চাই যে মূলত আপনি যেগুলি আজকে বলেছেন সেগুলি আগেও আসলে আপনি পরিষ্কার করেছেন, সাংবাদিকদের সামনে বলেছেন, টকশোতে বলেছেন, আপনার ইন্টারভিউতে আপনি বলেছেন, এগুলি লেখাও হয়েছে, তবুও আপনি আজকে সুন্দর করে এটা ব্যাখ্যা করলেন। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এইখানে পার্থক্য হচ্ছে স্থানীয় সরকার সচিব সে সময় হাসান আরিফ সাহেব ছিলেন, সেই হাসান আরিফ সাহেব স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সাহেব ছিলেন,
তিনি না থেকে যেহেতু এখন আসিফ মাহমুদ সজীব হয়ে আসছেন, তিনি আসলে চাচ্ছেন না যে বিএনপির একজন এটাতে হোক, সেটা একটা বাধা, এবং তার সেই আন্তরিকতাও নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে যেহেতু আপনি নির্বাচন করেছিলেন দলের একরকম, অমতে কেউ কেউ বলছেন যে বিএনপি যেহেতু সেই সময় আপনাকে বলেছিল যে দলে থাকা দরকার না, আপনি বিএনপি থেকে বের হয়ে অ্যাকশন করেছিলেন, সেইটাও একটা কারণ হতে পারে। ব্যাপারটা কি এরকম? না না, এটা না, এটা আমাকে কিন্তু শুনেন, আমি যখন শপথ নেওয়ার আগে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমি দেখা করেছি, আমাদের নেত্রী খালেদা জিয়ার বাসায় গিয়ে আমি দেখা করেছি, ওনাদেরকে স্পষ্ট বলেছি আমি শপথ নিব কিনা। ওনারা স্পষ্ট বলেছেন যে বিএনপির ক্যান্ডিডেট যেহেতু আপনি ছিলেন, অবশ্যই আপনি শপথ নিবেন, এবং যদি মেয়র হিসেবে তাহলে মেয়র হিসেবে আপনি কাজ করে যাবেন। এটা কিন্তু তাদের থেকে পারমিশন নিয়ে আমি কিন্তু শপথটা গ্রহণ করেছি, এবং শপথ নেওয়ার ক্ষেত্রে তাহলে কি ডক্টর শাহাদাত আপনার কাছে মনে হয় যে এইখানে বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা আছেন ডক্টর শাহাদাত, আপনার কাছে যদি জানতে চাই যে উনি কি ইচ্ছা করে এটা আটকে রেখেছেন, মানে এটা কি যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এটা কি আপনার এরকম মনে হয়? না, এখানে আপনি একটা সেটা আছে, আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমার যখন আমি এই রায়টা পেয়েছিলাম তখন দেখুন এখনো কিন্তু প্রায় আরো আমার 9 মাস রয়ে গেছে, এবং সেখানে তখন মাত্র 3 বছর 5 থেকে 6 মাস তখন অতিক্রান্ত হয়েছে, আরো 1.5 বছর ছিল তখন। ওই কথাটা সেখানে এসেছিল যে আর কত বছর আছে, যদিও সেখানে স্পষ্ট লেখা আছে আমি আরো 5 বছর, যেদিন থেকে গ্যাজেট হয়েছে সেদিন থেকে 5 বছর আমি সময় পাবো, কিন্তু আলটিমেটলি গিয়ে আমার কিন্তু 1.5 ইয়ার্স যেদিন রায়টা হয়েছে সেদিন 1.5 ইয়ার্স আমার আছে, এখনো যদি আমার 9 মাস রয়ে গেছে, সেটা একটা কারণ আছে বলে আমার মনে হয়। তারা ওইটাকে তখন বাধা হিসাবে নেয়নি, যে চিন্তা করছিল যে ওনার তারও সময় রয়ে গেছে, কাজে এখন আমরা যদি তাকে করে দিই তাহলে আলটিমেট। আর ওই সময় আপনারা জানেন যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিল কাজ করতে পারছিল না চট্টগ্রামের, আর মেইনলি যেটা আপনার চিফ অ্যাডভাইজার চট্টগ্রামকে নিয়ে একটা চ্যালেঞ্জ উনি ফেস করছিল, চট্টগ্রামের জলাবদ্ধতাকে উনি ফোকাস করছিলেন বারবার, যে ওয়াটার লগিং প্রবলেম, এটা হয়তো উনি মনে করেছিলেন যে আমার ব্যাপারে তা ইনফ্যাক্ট সবাই জানে, সবাই যে আমি হয়তো কিছুটা হলে জলাবদ্ধতার প্রকল্প এই যে প্রবলেম যে ওয়াটার লগিং সেটা আমি সলভ করতে পারবো। তো সব মিলিয়ে ধরেন আমার ব্যাপারে সবকিছু ক্লিক করেছে আর কি, এটা মহান রব্বুল আলামিনের আমাদের সবার দোয়া। সাদ ভাই আপনাকে সব মিলিয়ে জি, মানে এটা আমি একটু সাকিবের কাছে এই ব্যাপারে একটু ছোট করে জানতে চাই, কারণ সাকিবের কাছে আমার একটা অন্য প্রশ্ন রয়েছে। সাকিব, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের আইন লোক দেখে দেখে আলাদা হয়, নাকি আসলে আপনি মানে সাবজেক্ট ম্যাটারে কোনো আলাদা কোনো কিছু পেলেন? টেনিওর কোনো প্রশ্ন হতে পারে না, একদিনের জন্য হলেও তো আসলে যিনি যদি আদালত মনে করে তাকে মেয়র হতে হবে, তাকে তো মেয়র করতেই হবে। আপনার কাছে কি মনে হয় যে শাহাদাত ভাই বলে একরকম, ইশাক ভাই বলে আরেক রকম, ব্যাপারটা কি এরকম? ধন্যবাদ শাহাদাত ভাই সহ আপনাকে সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। সেটাই, এই বিষয়টা আসলে একটা দৃষ্টান্ত যখন স্থাপিত হয়েছে, বিশেষত চট্টগ্রামে আদালতের মাধ্যমে যখন এই ডক্টর শাহাদাত মেয়র হিসেবে তিনি নির্বাচিত ঘোষণা করা হলো, তো সেটা একটা অলরেডি দৃষ্টান্ত হয়ে গেছে। এখন তার ধারাবাহিকতায় যারা যারা আগে মামলা করেছিলেন তাদের মামলাগুলো কোর্টে উঠছে এবং সেখান থেকে রায় এসছে। তো মানুষ স্বাভাবিক একটা ধারণা ছিল যে এটা হয়তো একই প্রক্রিয়া এগোবে, এবং এটা 10 ইয়ারও শেষ, হয়তো শপথ নেওয়ার পরেই তাকে হয়তো তার খুব বেশি দায়িত্ব পালনের সুযোগ থাকবে না। কিন্তু এটা একটা প্রক্রিয়া, কিংবা বলতে পারেন যে একটা সিম্বলিক্যালি একটা জিনিস ঘটলো। এখন দুই ধরনের বক্তব্য আছে, সেটা একটা তো বিএনপির দিক থেকে বক্তব্য আমরা শুনেছি যে এখানে আসলে যে আগের নির্বাচনগুলো যে অবৈধ ছিল অথবা ভোট কারচুপি হয়েছে সেটার একটা আইনগত ভাবে একটা সেটা প্রমাণিত হলো এই সমস্ত রায়ের মধ্য দিয়ে। অন্যদিক থেকে আবার এই যুক্তিও নানান পক্ষ থেকে এসছে, এমনকি সরকারের উপদেষ্টার দিক থেকে কিংবা কোন রাজনৈতিক দলের দিক থেকে, যে আগেকার নির্বাচনগুলো যে কারচুপি কিংবা নানা মানে অনিয়মের অভিযোগে অভিযুক্ত, সেগুলোর বৈধতা পেয়ে যাচ্ছে এই ধরনের রায়ের মধ্যে দিয়ে। এই বিতর্ক চলছে, ফলে একটা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছিল। আমরা আসলে যে জায়গা থেকে বারবার মানে আমাদের শুরু থেকেই যে কথাগুলো বলছিলাম, সেটা হচ্ছে যে এক লাইনে বলে ফেলি, যে আমরা বলছিলাম যে আসলে বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটা পরস্পর বিরোধী ব্যাপার নয়, এবং তিনটা একসাথেই চলতে হবে, এবং যত দ্রুত সম্ভব এই তিনটারই রোডম্যাপ ঘোষণা করা দরকার, সুনির্দিষ্ট রোডম্যাপ, যাতে করে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে। এবং দ্বিতীয় যে কথাটা আমরা বলছিলাম সেটা হচ্ছে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে আমাদের পদ্ধতিগত জায়গাটা হওয়া দরকার, যে ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করা।
অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের অধীন হবে। এর পদ্ধতিগত দিকটা হচ্ছে যে আমাদেরকে কনসেনসাসের উপর দাঁড়াতে হবে, যতটুকু ঐকমত্য হবে সেইটা হবে আমাদের জাতীয় সনদ কিংবা যেটা আমরা সবাই মিলে করছি। অন্যদিকে যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণই তাদের অংশগ্রহণ, ভোট ইত্যাদির মধ্য দিয়ে তারা আসলে বাংলাদেশের আগামী চেহারাটা কি দাঁড়াবে সেটার ব্যাপারে অবস্থান নেবেন। এই পদ্ধতিগত জায়গাটাই আবার ন্যূনতম ওই জাতীয় ঐক্যমত্য রক্ষা করে, না হলে তো আসলে যে যার মতো করে অবস্থান নেবে এবং একটা বিরোধ সংঘাতের রূপ নিতে পারে। এই দুটো জায়গা আমরা খুব পরিষ্কার করেছিলাম। এখন যা হচ্ছে আপনি বলতে পারেন যে এইটা ঠিক, এই প্রক্রিয়াটা ঠিক মতো না এগোনোর ফলেই রাজনৈতিক বিরোধগুলো খুব বেশি সারফেসে চলে আসছে। জি সাকিব ভাই, আমি যদি একটু সরল বাংলা ভাষায় প্রশ্নটা করতে চাই, এই ক্ষেত্রে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি বলছেন যে তিনি সরকার, কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং, সরকারের মধ্যে থেকে এই দুইজন যাই করে সেটাকে আসলে এনসিপি ব্যাক করে, আবার এনসিপি যাই করে এই দুজন ব্যাক করে, এক অদ্ভুত ব্যাপার। কিন্তু আবার তারা বলে যে তারা আবার এনসিপি না, তারা আবার সরকার, তারা আবার মানে কি জানি বলে। এইটা কি আপনার কাছে মনে হয় যে বিএনপি ঢাকা দক্ষিণে বিএনপির লোক মেয়র হইতেছে বইলা এইটা এনসিপির লোক হিসাবে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আটকাইতে চাইতেছে? এটা কি মনে হইতেছে? মানে আসলে ব্যাপারটা কি, নাকি এটা উনি যেটা বলতেছেন, একটি তরুণ যিনি এখন উপদেষ্টা পদে আছেন তিনি যে বলতেছেন যেটার মধ্যে কিছু আইনি ব্যাপার আছে, আমি কোনো আইনি ব্যাপার দেখি না কিন্তু আসলে এর মধ্যে। আপনার কাছে যদি আইনি ব্যাপার যদি মানে আছে বলে কেউ মনে করেন, সেটার তো মীমাংসা কোথায় হবে? আদালতে হবে, রাইট? আদালত সেটার একটা মীমাংসা দিয়ে দিয়েছে। এখন সেই আদালতের রায় পছন্দ অপছন্দ যাই হোক, মানে কোথাও না কোথাও কোনো কিছুর তো একটা মীমাংসার জায়গা থাকতে হবে। তো আদালত যেহেতু মীমাংসা দিয়েছে, সেই মীমাংসা অনুযায়ী তো আগেরটা চলেছে, সুতরাং এটাও চলা মানে কি বলে যে বাঞ্ছনীয়, এটাই মনে হয় আদালতের রায়ের পরে প্রথম অবস্থান। এবং আদালতের রায়ের পরে যে এটা যে রাজনৈতিক বিরোধের জায়গা তৈরি হয়েছে সেটা হয়, যেমন ধরুন এই দুজন তো আসলে যে জুলাই অভ্যুত্থানে যে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল তার অন্যতম নেতৃত্ব। তো সুতরাং এবং তাদের দিক থেকেই একটা বড় একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে, অন্তত তার উল্লেখযোগ্য অংশকে নিয়ে। কাজেই তাদের যে সংযোগটা আছে এটা যদি প্রকাশ্যে নাও থাকে, আনুষ্ঠানিকভাবে খাতায় কলমে, বাস্তবে এটা আসলে আছে, এটাই সবার কাছে প্রতীয়মান হবে। সেখানে আমাদের দিক থেকে আমরা একটা গুড উইশ, মানে একটা ভালো মানে শুভ ইচ্ছা থেকে আমরা বলেছিলাম আমাদের যে সমস্ত কি বলে যে ভালোবাসা আছে এই তরুণদের প্রতি, যারা একটা রাজনৈতিক দল গঠন করছে, তাদেরকে আমরা আমাদের দিক থেকে যে বিবেচনা এটা বলেছিলাম যে রাজনৈতিক দল গঠনের পরে এটা একটা রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে যে এনসিপি গঠিত হচ্ছে, কিন্তু এনসিপির সাথেই ঘনিষ্ঠভাবে যুক্ত তাদেরই অন্যতম প্রতিনিধিত্বকারী, যদিও আনুষ্ঠানিকভাবে নেই, তারা সরকারে থাকলে মনে হবে যে এটা সরকার একটা পক্ষের দিকে হেলে পড়ছে। সেখানে আমরা তাদের বলেছিলাম যে আপনারা পুরো রাজনৈতিক স্রোতে যুক্ত হন, অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিতর্কের ঊর্ধ্বে রাখেন। এটা আমাদের বলতে পারেন যে সাজেশন ছিল। না সাকিব ভাই, এটা আপনি বলেছেন, আমরা সবাই এটা খেয়ালও করেছি। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে একটা দাবির ব্যাপারে। সাকিব, আপনি খেয়াল করেছেন যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির একজন অনেক বড় নেতা, তিনি বলেছেন মানে শিক্ষাঙ্গনকে নষ্ট করেছেন ওয়াহিদুদ্দিন ভাই, অর্থ মন্ত্রণালয়কে নষ্ট করেছেন সালেউদ্দিন ভাই, এবং আইন মন্ত্রণালয়কে নষ্ট করেছেন আসিফ নজরুল ভাই। সুতরাং এই তিনজনকে পদত্যাগ করতে হবে। মানে আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে মানে এই ব্যাপারে আপনার মন্তব্য কি। এবং খুবই মজার ব্যাপার, আমি খুব খুশি হইতাম ওনারা যদি বলতো যে এই তিনজনকে নিয়োগ দিয়েছেন ইউনুস ভাইকেও পদত্যাগ করতে হবে, কিন্তু সেটা ওনারা বলেন না। মানে আবার ইন্টারেস্টিংলি এটা আমি ডক্টর শাহাদাত হোসেনের কাছে জানতে চাইবো যে ইউনুস সাহেব আজকে বলছেন যে পত্রিকার খবরে প্রকাশ, ওদেরকে সংযত হইতে, নাহলে উনি নাকি পদত্যাগ করবেন। একটি পদত্যাগ, এই ব্যাপারটা একটু সাকিব আপনি যদি আমাদেরকে বলেন, একটু সহজ কথায় আমাদের বলেন, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয়। আপনি একটু শাহাদাত ভাইকে ওইটা একটু জানান। জি সাকিব ভাই, দেখুন মানে বিষয়টা হচ্ছে যে এরকম অনেকগুলো খবর তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে আছে। যেহেতু আমি ওইটার ভেতরে নাই, আমি তো কোনো এক্সাক্ট তথ্য ভিত্তিক কোনো কথা বলতে পারবো না। তবে ঘটনা চক্রে আপনি একটু মাঝখানে বলে রাখি, আমাদের দর্শকরাও বলতেছেন, আমিও মনে করি আপনি হচ্ছেন এনসিপির একজন মেন্টর, খুবই সুবিধা মানে খুবই তাদের সমর্থক, আপনি তাদেরকে খুবই প্রোটেক্ট করেন, সেজন্য আপনাকে আমরা আজকে ধরে নিয়ে আসছি, সরি আপনার সাথে আমরা যুক্ত হয়েছি এনসিপির শিক্ষকের কাছে শোনার জন্য যে এনসিপি আসলে কি করতেছে।
সিরিয়াসলি এটা দর্শকরা বলছে। আমি মোটেই এনসিপির শিক্ষক কিংবা ইত্যাদি কিছু নই। আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের তরুণরা রাজনীতিতে আগ্রহী হচ্ছে, রাজনৈতিক দল গঠন করছে, অভ্যুত্থানের মতো এত বড় একটা জায়গাতে তারা জীবন দিয়ে একটা জায়গা সৃষ্টি করেছে। তো এইটা তো এর চাইতে আনন্দদায়ক, এর চাইতে আশাবাদী ঘটনা আর কি হতে পারে? আমরা সবসময় এটা আমার ছাত্র জীবন থেকে আপনি জানেন যে আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারে সবসময় উৎসাহিত করেছি। সব যে আমাদের পেছনেই আসতে হবে তা না, কিন্তু বাংলাদেশে যদি এই নতুন প্রজন্ম যুক্ত হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। এই পজিশন থেকে আমরা সবসময় চেষ্টা করছি। আপনি জানেন যে নূরদের ক্ষেত্রেও আমরা কিভাবে আমাদের পক্ষ থেকে যতটুকু পারে তাদের পাশে দাঁড়ানোর দরকার সেটা করেছিলাম। তা আমরা যেটা মনে করি যে সেটা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা আমি কালকে দেখেছি ঘটনাচক্রে, আমি তার সাথে দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে। আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার এই বক্তব্য কি আসলেই মানে ইট ইজ মানে তার বক্তব্য কিনা, আমি ফেসবুকে দেখছি। এবং আমার মনে হয়েছে যে এই বক্তব্য আমি এই বক্তব্যের সমর্থন করি না, এবং আমি মনে করি না যেটা খুব রাজনৈতিকভাবে বিবেচনা সম্পন্ন বক্তব্য হয়েছে। এটা সেই বিরোধেরই জন্ম দিচ্ছে যে যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, কিংবা অন্তত ইশরাকের মিছিল থেকে, ইশরাকের পক্ষে যে সমাবেশ মিছিলগুলো হয়েছে সেখান থেকে উপদেষ্টা মাহফুজ আলম কিংবা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করা হয়েছে। মনে হলো যে এটা একটা কাউন্টার ভাবে মানে তাদের জন্য বলা, এবং যাদের জন্য বলা হচ্ছে তারা তাদের জীবন, ইতিহাস ইত্যাদি মানে এটাকে আসলে একটা পার্টির সাথে পুরোপুরি যুক্ত করাটাও যথার্থ নয়। তো যেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক একটা বিরোধের জায়গাতে পরিণত করা উপদেষ্টাদের নিয়ে, সেটা কাঙ্ক্ষিত ছিল না। এবং যেহেতু দুটোর মধ্যে গুরুতর পার্থক্য আছে। একটা হচ্ছে যে ওই উপদেষ্টারা সমাজের রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, ওই অর্থে যে রাজনৈতিক নেতা কিংবা কোনো দলের প্রতিনিধি, কিন্তু মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা একটা অভ্যুত্থানের ভেতর থেকে একটা ছাত্র আন্দোলনের নেতৃত্ব হিসেবে তার প্রতিনিধি আকারে এই সরকারে যুক্ত হয়েছিলেন। এবং যখন নাহিদ ইসলাম এনসিপির দায়িত্ব নিয়ে বেরিয়ে আসলেন, এটা আমাদের দিকে আমি আগেও বলেছি যে আমরা পরিষ্কার বলেছি যে আপনারা নিজেরাই সবাই যুক্ত হন এবং জনগণের কাছে চলে যান, এইটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক থেকে আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে মুক্ত করবে। তো সেটা আমাদের অবস্থান ছিল। এখন এই প্রত্যেকেরই তো নিজস্ব রাজনৈতিক বিবেচনা আছে, তাদের রাজনৈতিক বিবেচনা থেকে তারা যা ভালো মনে করেছেন সেটাই তারা করেছেন, কিন্তু সেটা সেই রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, আর শাহাদাত ভাইয়ের জন্য একটু বলি যে সাকিব ভাই আমরা ফুট সোলজার হইলেও 90-এর গণ আন্দোলনে পিছনে পিছনে ছিলাম, সামনে সামনে অনেক লোক ছিল, আমরা ওটার মধ্যে ছিলাম। কিন্তু গণ অভ্যুত্থানের জন্য ছাত্রদেরকে মাইনাস করা হচ্ছে বলে এনসিপি থেকে খুব বলা হচ্ছে। ছাত্রদেরকে যে কতভাবে প্লাস করা হলো, ছাত্রদেরকে যে সবচেয়ে বড় সম্মান দেওয়া হলো, অন্য কোনো প্রতিনিধিদের, রিক্সাওয়ালাদের না, শ্রমিকদের না, আর কাউদের না, এদের যে দেওয়া হলো, এইটার একটা ইতিহাসের জায়গা থেকে সাকিব ভাই আপনি একটু আমাদেরকে একটু বলেন তো যে মানে আসলে কি ব্যাপারটা এরকম যে ছাত্রদের মাইনাস করার একটা চেষ্টা করা হচ্ছে, নাকি দিনের পর দিন আমরা অন্য আরেকটা রাজনৈতিক দলের অভ্যুত্থান দেখতেছি, যেই রাজনৈতিক দল আমরা বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, অন্যান্য বুর্জোয়া রাজনৈতিক দলগুলির মধ্যে এটা দেখতেছিলাম যে তার ছায়া নিয়ে এটা আসলে বড় হইতেছে। আমরা এই প্রশ্নে আসছি আপনার কাছে, আমি একটু ডক্টর শাহাদাত হোসেনের কাছে যাই। ডক্টর শাহাদাত হোসেন, এই যে পদত্যাগ, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে কথায় কথায় এনসিপির শত্রু বলতে বলতে এনসিপির এই তরুণ ছাত্র নেতৃত্ব, আপনি কি ভাষা ব্যবহার করতেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যানরা কি ভাষায় কথা বলতেছেন এনসিপিকে, মানে প্রথম থেকে ওদেরকে বাতিল করে দেওয়ার জন্য, আমরা এটা করতে পারি, আমরা এটা করতে পারি, আমরা এত বড় দল হন আর যাই হন, এটা তো বলতেই হবে যে ওদের নেতৃত্বে, ওদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। এইটা বিএনপি অস্বীকার করতে বিএনপির কোন জায়গায় মানে কষ্টটা হচ্ছে? কালকে আমি দেখলাম বিএনপির সিনিয়র লিডাররা সব বসে বসে দুজন ছাত্র কেন উপদেষ্টা হয়েছেন সেটা নিয়ে বিরাট বক্তৃতা দিতে। ইজ ইট ফেয়ার শাহাদাত ভাই? আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনি আমাদের সমাজটা এমন হয়ে গেছে, ধরেন আমরা সবাই মিলে তো আন্দোলনগুলো করেছি। আজকে ধরেন এই যে সমস্ত রাজনৈতিক দল গত 16 বছর আন্দোলন করেছে, তাদের আত্মত্যাগ আছে, অনেক মানুষ গুম হয়েছে, গুপ্ত হত্যার শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে, পার্সোনাল লাইফ ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে 24শে জুলাই অগাস্টে ছাত্ররা অকাতরে প্রাণ দিয়েছে, শ্রমিক জনতা, রাজনীতিবিদ সবাই সেখানে রাজপথে আন্দোলন করেছে। আলটিমেটলি গিয়ে আপনি দেখুন যে আন্দোলনটা ছাত্ররা এই যে জুলাই অগাস্ট, আমি যদি বলি যে মে জুন জুলাই, আজকে ধরেন 1 বছরও হয়নি, কিন্তু 1 বছরের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধতার জায়গা থেকে অনেক দূরে সরে এসেছে। এটার মূল কারণ হচ্ছে যখন আপনি একটা সরকার গঠন করেছেন এবং সরকারের মধ্যে যখন আপনারা ঢুকে গেছেন, সেখানে যখন দুর্নীতিটা যখন প্রাধান্য পায়, আলটিমেটলি গিয়ে দেখুন যে এই 1 বছরের মধ্যে কিন্তু
এনসিপি গঠিত হয়েছে ঠিক, কিন্তু এনসিপির কোনো মুভমেন্টে কি সাধারণ ছাত্ররা কিন্তু আসছে কিনা এটাও তো দেখতে হবে। আমি একটু বলি, এই বিভাজন তো আপনারা সৃষ্টি করতেছেন। প্রতিটি থানায়, প্রতিটি জায়গায় যতগুলি স্বার্থের জায়গা আছে ততগুলি স্বার্থের জায়গায় বিএনপি যাইতেছে, ওরা এনসিপিরা দেখতেছে, পাইতেছে না কিছু, সেই জন্য বিএনপি ছাত্রদল তাদের সাথে লাগতেছে। এই বিভাজন তো আপনাদের সৃষ্টি। এনসিপি তো আমি ওই জায়গায় বলছি না, ধরেন আমি যে জায়গাটা অ্যাড্রেস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সাধারণ ছাত্ররা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রের প্রতি অথবা বৈষম্য বিরোধী ছাত্র থেকে তো এনসিপির আত্মপ্রকাশ হয়েছে। আলটিমেটলি গিয়ে দেখুন তাদের প্রতি তো একটা সমর্থন ছিল গত এক বছরে, এবং আমি যখন আন্দোলন সংগ্রামগুলো হচ্ছিল, তারা যখন মুভমেন্ট করছিল, হাজার হাজার ছাত্ররা সেখানে পার্টিসিপেট করছিল। কিন্তু রিসেন্টলি আমি বলতে চাচ্ছি এই যে আপনি যদি রিসেন্ট এনসিপি আত্মপ্রকাশ করার পরে তারা যে প্রোগ্রামগুলো করেছে সেখানে কেমন তাদের পার্টিসিপেন্টস হয়েছে সেটা কিন্তু একটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এই যে গত বছরের যে তাদের প্রতি একটা সমর্থন, এক বছরের মধ্যে এই সমর্থনগুলো কমে গেল কেন? তাহলে ওইখানে কি নৈতিকতার কোনো অভাব হচ্ছে না? বিএনপি জামাত এনসিপির সমর্থন কমে গেছে কারণ বিএনপি আর জামাত এনসিপির এগেইনস্টে চলে গেছে, সেজন্য ওইখানে তো আমি আজকে ধরে নিলাম যে তাহলে কি এই যে আন্দোলনটা বিএনপি করেছে না? আমরা যে এখন বারবার বিএনপি আন্দোলনে ছিল না, আমরা যে বলছি জামাত ছিল না, আমরা একাই করেছি, আমরা এই জায়গায় তো প্রবলেমটা হচ্ছে। আমি একটু সাকিবের কথাটা শুনবো, কিন্তু সাদাত ভাই আপনার কাছে মনে হয় না যে এই আন্দোলনটা তো রাজনৈতিক আন্দোলনই ছিল না? আসলে আন্দোলনটা তো চাকরির আন্দোলন। আন্দোলনটা যদি রাজনৈতিক আন্দোলন হইতো তাহলে তো এটা অন্য জিনিস হইতো। পরবর্তীতে রাজপথে যখন সবাই আসলো এবং সাইদ মারা গেল, আমাদের ওয়াসিম মারা গেল, এইভাবে যখন মারা যেতে থাকলো, শহীদ হতে থাকলো, আলটিমেটলি তো রাজনীতিটা বৈষম্য নিয়ে রাজনীতি থাকলো না, আন্দোলন ছিল না। এটা তখন সরকার পতনের আন্দোলনের দিকে, তখন আমরা প্রতিবাদ করছি, সবাই প্রতিবাদ করছি, কারণ সেটা শেখ হাসিনার অন্যায়। কিন্তু লক্ষ্য আন্দোলনের লক্ষ্য অন্যায়, এবং তখন আপনি শেষের দিকে তো সেটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না, সেই শেষ পর্যন্ত সেটা কি শেখ হাসিনা পতনের আন্দোলনে চলে গেল। এবং যার কারণে আপনি দেখেন যে সর্বস্তরের সবাই, শ্রমিক, ছাত্র, জনতা, রাজনীতিবিদ সবাই রাজপথে নেমে গেল। এবং আপনি দেখুন যে 5 অগাস্টে সেদিন শ্রমিকরাই তো বেশি ছিল। আপনি যদি সেদিন অবস্থা দেখেন, সেদিন শ্রমিকরা যদি বিভিন্ন জায়গা থেকে ঢাকা অভিমুখে যদি রওনা না দিত তাহলে কিন্তু ওই দিন পতনই এমন হতো না। আমি যে কথাটা বলছিলাম যে কি এমন একটা হয়েছে যে মাত্র 7, 8, 9 মাসের মধ্যে ছাত্ররা তাদের জনপ্রিয়তা হারালো, এটাও তো আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে যে এই যে মুভমেন্টটা দেখুন, আজকে ইশরাক একটা মুভমেন্ট করেছে, এনসিপিও কিন্তু পাল্টা একটা মুভমেন্ট দিয়েছে, আপনি দেখেছেন। সে আপনার নির্বাচন কমিশনকে তারা বলেছে সেটা বিতর্কিত, কিন্তু সে জায়গায় গিয়ে তারা তো সেই পরিমাণ জনসমাগম করতে পারেনি। তাহলে কেন করতে পারেনি সেটাও তো তাদেরকে চিন্তা করতে হবে। আজকে তারা যে একটা রায় তো হয়েছে একটা, তাহলে রায়টা তারা দিতে বাধ্য হয়েছে তো সরকার তো ফার্স্ট অফ অল তারা চিন্তা করেছে যে এই রায়টা তারা দিবে না, তারা ইশরাকের বিরুদ্ধে দেবে। কিন্তু আলটিমেটলি গিয়ে জনগণের প্রেসারে তো এই রায়টা তো তাদের দিতে হয়েছে। কাজে আমি যে কথাটা বলছি সেই কথাটি হচ্ছে, এতদিন তো তারা মব কালচার করে তাদের ইচ্ছা মতো তাদের যেটা এস্টাবলিশ করতে চেয়েছে, ইভেন বিয়ে বাড়িতে থেকেও তো আওয়ামী লীগের সাধারণ জনগণকে তারা গ্রেপ্তার করেছে। আজকে তারা ওই জিনিসটাতে ব্যর্থ হচ্ছে কেন? তাহলে জনগণ তাদের কাছে, আমি এটা সরল প্রশ্ন করি, এই মবদের কারা বড় মব, মানে এনসিপি বড় মব নাকি বিএনপি বড় মব, এরকম কি একটা মানে পরীক্ষা চলতেছে এখন? বিএনপি চাইলে, এনসিপি অভিযোগ করছে যে বিএনপি মব করে আজকে হাইকোর্টের রায় পাল্টাই দিচ্ছে। না, ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন এই যে নাম কি পাটোয়ারিরা যখন একজন 70, 75, 78 বছরের একজন সম্মানিত উপদেষ্টা, যাদেরকে আমরা স্যার বলি, তাদেরকে যখন ভাই বলে, অথবা তাদের অমুক ভাই তমুক ভাই তমুক ভাই বলে, সেটা পারসেপশন আমি নিজে তো বুঝতে পারি না। ভাই বলে ঠিক আছে, ধরেন আমার অসুবিধা নাই, কিন্তু ওই যে রায় দিয়ে দিতেছে, ওয়াহিদ ভাই এডুকেশন সেক্টর শেষ করে দিচ্ছে, কি সালাউদ্দিন ভাই ফিনান্সিয়াল সেক্টর শেষ করে দিচ্ছে। এখন আপনি ধরেন তাদের প্রোফাইলে যদি আপনি যান, এদের যে অবদান এবং বাংলাদেশের তারা যে কত সম্পদ, এই জিনিসটা যদি এখন আমরা বুঝতে না পারি, এই কথা তাদেরকে যদি আমরা যদি তাদেরকে এই কথা বললে এটার জবাব এনসিপির কাছে আছে। আপনারা তো শেখ হাসিনারা সরাইতে পারেন না, আমরা সরাইছি। হ্যাঁ, এবার সাদাত ভাই আসতেছি আপনার কাছে। আমি একটু সাকিবের কাছে প্রশ্নটা করি। সাকিব ভাই, শ্রমিকদের প্রতিনিধি না নিয়া, অন্যদের প্রতিনিধি না নিয়ে, আপনিও যখন এই সরকার গঠিত হয়, যখন এই সরকারের কাঠামোটা কিরকম হবে, আপনিও তার মধ্যে থেকে ক্যান্টনমেন্টে আপনাদের সঙ্গে যে জেনারেলদের আলোচনা হয়েছিল, সেই জেনারেলদের আলোচনায় আপনিও ছিলেন, আপনি অংশগ্রহণ করেছেন। এইটার কারণটা কি আসলে? মানে কেন এই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তি হিসাবে
এই যাদেরকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতেছি তাদেরকে আপনারা সামনে নিয়ে আসলেন, বা আমরা সবাই সামনে নিয়ে আসলাম, আমরা ওয়েলকাম করলাম। আমি এখানে আপনারা বলতে আমি ইনক্লুডেড, সাকিব আপনার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে, আপনি যেটা বলছেন, যেটা করছেন, এটার মধ্যে সম্পূর্ণভাবে আমার মানে অংশগ্রহণই ছিল, যদি আমি সেভাবে বলি। সুতরাং আপনার মধ্যে এখানে আমিও ইনক্লুডেড। আমরা কেন ওদেরকে সামনে আনলাম, ওদেরকেই এটা নির্বাচিত করলাম, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ওদেরকেই বললেন যে মানে তারা মাস্টার মাইন্ড, তাদের মেটিকুলাস প্ল্যান, এইটার কারণটা কি আসলে আপনি যদি আমাদেরকে একটু বলতেন। আর একটা সেকেন্ড যদি একটু সমাধান সাকিব ভাই, একবারে আমি ওই দর্শকদের কাছে যেটা বলছিলাম সেটা একটু বলে নিই, যে বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এই দাবিতে ইসি পুনর্গঠন চাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। প্রিয় দর্শক, তাদের অবস্থা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 62% মনে করেন যে তাদের দাবি সঠিক, শতকরা 38% মনে করেন এটা সঠিক না। 44,000 দর্শক ভোট দিয়েছেন। সাকিব ভাই, আপনার কাছ থেকে একটু আসতে চাই যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকার গঠন, তাদেরকে আনা এবং তাদেরকে মাইনাস করার যে প্রশ্নটা এখন আসছে, সেটা জায়গা থেকে যদি আপনি একটু বলেন। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন। মানে প্রথম বিষয় হচ্ছে, আপনি যে কথাটা বললেন যে মানে আমরা কেন তাদেরকে আসলে ছাত্রদেরকেই সামনে নিয়ে আসলাম, এর কথাটা একটু আগে ডক্টর শাহাদাত ভাইয়ের রেশ ধরে বলি যে 15 বছর ধরে কিন্তু এই বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এবং বিশেষভাবে এটা আন্দোলনটা শুরু হয়েছে 2011 সালে, যখন পঞ্চদশ সংশোধনী করা হলো, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে, এবং তারপর 14 সালের ওই নির্বাচন নামক একটা তামাশার পরে এটা তো একেবারে একটা মানে স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার, এবং শেষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পরিণত হলো। গুম, খুন, হামলা, মামলা, অত্যাচারের কোনো সীমা ছিল না। এই যে জমিনটাই কিন্তু একটা বৈষম্য বিরোধী কিংবা কোটা বিরোধী আন্দোলনকে বৈষম্য বিরোধী আন্দোলনে, এবং তারপরে এটাকে একেবারেই যখন বেরবিচার হত্যাকাণ্ড ঘটলো, এটা দ্রুত রাজনৈতিক আন্দোলনের রূপ পরিণত করলো। এই রাজনৈতিক আন্দোলনটা এত দ্রুত উঠলো কিভাবে? ওই জমিনটা ছিল বলেই। ফলে এই দুইয়ের যে সংযোগ, এই সংযোগটা কোনোভাবেই মানে আলাদা করার চেষ্টা করাটা ঠিক হবে না। এটা হচ্ছে, এইটা ধরে যদি আমরা আলোচনাটা করি, দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতৃবৃন্দ, তারা সবাই অংশ নিয়েছে, সবাই আত্মত্যাগ করেছে, কিন্তু তারা একটা ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল। মানে সবগুলো শক্তির রাজনৈতিক বিরোধ, পার্থক্য ইত্যাদি সত্ত্বেও একটা জায়গা তৈরি হয়েছিল যে এইটা আমাদের সন্তানদের আন্দোলন, এবং সমস্ত রাজনৈতিক পক্ষ, শ্রেণী পেশা, সিভিল সমাজ, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, তারা সবাই মানে এটার সাথে যুক্ত হয়ে পড়েছিল। তো এই ক্ষেত্রে কাদেরকে আসলে মানে বিবেচনার মধ্যে আনা হবে, সেক্ষেত্রে ওই ঐক্যের প্রতীক দিকটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। আমি এটা আপনার প্রশ্নের উত্তরে বলবো যে যেহেতু তারা ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিল, সে কারণে তাদের গুরুত্ব। আমরা কি বলেছিলাম 5 তারিখে সেনাভবনে? আমি পরিষ্কার করে প্রথম বাক্যতে শুরুতে এটা বলেছিলাম যে সিদ্ধান্তই আমরা গ্রহণ করি, ছাত্রদের এঙ্গেজ করে করতে হবে। সেটা আমরা বঙ্গভবনে একই আলোচনা হয়েছিল যে ছাত্রদের এঙ্গেজ করতে হবে, যে কারণে সরকার গঠনের বিষয়ে একটা কথাই বলা হয়েছে যে ছাত্র আন্দোলনের মধ্য থেকে যে দাবি উত্থাপিত হয়েছিল যে গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সেটা করা হবে। কিন্তু এর কাঠামো কি হবে সেটা ছাত্ররাই তাদের এঙ্গেজ করে আলোচনাটা হবে। যে কারণে 5 তারিখে এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই। এই আলোচনা ছাত্রদের সাথে বসার পরেই কিন্তু তখন আলোচনা হয়েছে। কিন্তু যেটা ঘাটতি হয়েছে সেটা বলবো যে 6 তারিখ থেকে আলোচনাটা অপরাপর সকল শক্তি যারা অংশীদার ছিল তাদের সাথেও যে সমানভাবে আলোচনাটা প্রয়োজন ছিল, সবাই মিলে যে করা দরকার ছিল, সেটা যথার্থভাবে হয়ে ওঠেনি। সে কারণ ব্যাখ্যা পরবর্তীকালে করা যাবে। এই কারণ তুললে এখন বাদানুবাদ বাঁধবে, মানে একে অপরকে দোষারোপের জায়গা তৈরি হবে। সে কারণে আমরা বরং যেহেতু একটা উত্তরণকে গুরুত্ব দিয়েছি, সে কারণে জাতীয় ঐক্যের ওই ন্যূনতম জায়গাটা রক্ষা করার দিক থেকে আমরা বেশি মনোযোগ দিয়েছি, এই ধরনের একে অপরকে দোষারোপ করার জায়গা থেকে। যখন ছাত্ররা এই প্রতিনিধিত্বের জায়গাতে গেল, একদল মানুষ ভেবেছেন ওকে, ছাত্ররা যেহেতু সকলের প্রতীকে পরিণত হয়েছে, তারা এখানে থাকতে পারে। কিন্তু যখন তারা রাজনৈতিক দল গঠন করবে, তখন কিন্তু আবার তাদের এটা একটা অংশে পরিণত হচ্ছে। অর্থাৎ সরকার কেবল ওই ছাত্রদের রাজনৈতিক দলের একটা সরকারে পরিণত হচ্ছে কিনা এই প্রশ্নটা উঠে যাচ্ছে, অথবা ছোকটা তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এসে বলেছি যে এতদিন একটা বাস্তবতা ছিল যে আপনারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে কিংবা আন্দোলনের প্রতিনিধি হিসেবে এখানে ছিলেন। এখন যদি আপনারা রাজনৈতিক দল গঠন করছেন, সরকারটাকে সকলের জন্য কারোরই ওইভাবে সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। মোটামুটি নিরপেক্ষ সরকারের যে ধারণাটা তৈরি হয়েছিল, নিরপেক্ষ বলতে ওই অর্থে তো মানে কিছু পাওয়া একেবারে 100% কিছু পাওয়া যায় না, কিন্তু এটা মোটামুটি ভাবে আমরা যেহেতু সমর্থন করেছি সকলেই, এটা চালুক। আপনারা রাজনৈতিক দলের দিকে গেলে আপনাদের বরং জনগণের কাছে গ্রহণযোগ্যতার জায়গাটা বাড়বে। সেটা এগেইন আমি বলি, এটা আমাদের মতামত
আপনার গ্রহণযোগ্যতা তো বিভিন্ন ভাবে থাকতে পারে, নাও থাকতে পারে। তো যাই হোক, যে জিনিসের সাথে আসি, যে এই যে তাদেরকে যে মর্যাদার জায়গায় কিংবা যে গ্রহণযোগ্যতার জায়গায় মানে সারা দেশের মানুষ কিংবা সকল রাজনৈতিক পক্ষ নিয়েছে, যেই মাত্র তারা একটা রাজনৈতিক পক্ষ হয়েছে, তখন কিন্তু সে 2 দিনের রাজনৈতিক দল হোক আর একটা 20 বছরের পুরনো রাজনৈতিক দল, দুটোই কিন্তু রাজনৈতিক দল। এখন রাজনৈতিক দলের স্বার্থ তো কমন, মানে তারা তো চায় যে জনগণকে ঐক্যবদ্ধ করে জনসমর্থন নিয়ে ক্ষমতায় যেতে। তো ক্ষমতায় গেলে দায়িত্ব পেলে তারা রাষ্ট্র পরিচালনা করবে, জনগণের উপকার করবে, এটাই তো তাদের লক্ষ্য। তা এখন যখনই আপনি একটা রাজনৈতিক দল গঠন করে ফেলেন, তখন আর আপনি ওই যে সকলের সমর্থনের কিংবা ঐক্যের প্রতীকে থাকেন না, তখন আপনি একটা পক্ষে পরিণত হন। কারণ অভ্যুত্থানের অংশ তো সকলেই, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যারা ছিল সবাই অভ্যুত্থানের অংশ, আমরা অংশ, বিএনপি অংশ, এনসিপি তো অংশ বটেই, অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও তো অংশ। ফলে আপনিও একটা অংশ হিসেবেই রাজনৈতিক দল হচ্ছেন। এখন এগুলো হচ্ছে যুক্তির কথা, যুক্তির কথার উপরে আমরা দাঁড়াতে চেয়েছি সবসময়, কেননা যুক্তির জায়গাতে যদি আমরা না দাঁড়াতে পারি, তাহলে ব্যাপারটা পুরোপুরি শক্তি পরীক্ষার জায়গায় চলে আসবে, এবং শক্তি পরীক্ষার জায়গায় আসলে সংঘর্ষ অনিবার্য। সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না, এটা বরং পতিত শক্তি এটা সুবিধা নেবে। সেই কারণে আমরা বারবার বলেছি যে আমরা কনসেনসাসের উপর দাঁড়াই, আর যেগুলোতে আমাদের দ্বিমত আছে সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাই। আমরা যদি শুরু থেকে জনগণের কাছে যেতাম, ধরুন বিএনপি 5টা বিষয় একমত, আমরা 10টা বিষয় চাই, তো 5টা বিষয় যেগুলোতে একমত আর যে 5টা বিষয় একমত নয়, সেটা নিয়ে যদি আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে আমাদের পক্ষে মানুষের মত নিয়ে আসতে পারতাম, কথার কথা বললাম, সেটা হতো, সেটাই তো পদ্ধতি না? সাকিব ভাই, আমরা রাজনৈতিক দল করেছি, আমরা যে জনগণের কাছে যাব, আমার তো একটা ঘোষিত নীতি থাকতে হবে। কি একটা আমি বলতে থাকি যে আমি একটা মধ্যপন্থা, আমি বামরে একবার বলি, ডানের মাথায় একবার চড়ি, এইভাবে করে তো হয় না। আমি একটা জিনিস, আমার একটা নীতি কি হবে সেটা আমি এখনো পরিষ্কার করে বলতে পারি না। ওদের 6 জন লোক 53 রকম কথা বলে, মানে মানে এটা তো আমি আসলে এর থেকে অন্তত একটু বেশি। এই ক্ষেত্রে একটু আমি ডিফেন্ড করি, সেটা হচ্ছে যে দেখুন, ওদের একটা নতুন রাজনৈতিক দল পরিগঠনের পর্যায়ে আছে, ফলে সবাই মিলে একটা মতে দাঁড়াতে হবে, সেটা একটা প্রক্রিয়ার ব্যাপার, অল্প সময়ে সেটা হয়তো দাঁড়াবে। একটা রাজনৈতিক দল দক্ষিণে যাবে না উত্তরে যাবে, দক্ষিণে যাবে না উত্তরে যাবে, সেইটা ওরা বলতে পারে না। এইটাতে সবাই এক একজন এক এক রকম কথা বলবে। ভাই, আমি আর আপনি একই দল করে দুই দল করতে বলতে পারবো, কিন্তু আমি দক্ষিণে যাবো না উত্তরে যাবো, সেইটা কি আমরা এক একজন এক এক রকম বলবো? এইটা এই বিষয়ে তাদের অস্পষ্টতা তো প্রকাশিত, এবং এই বিষয়ে তাদের মধ্যে নিশ্চিতভাবেই বিতর্ক আছে, সেটা প্রায় প্রকাশ্যে চলে আসে, সেটা বোঝা যায়। কিন্তু যেটা হচ্ছে, ধরেন এই বিষয়ে আমরা একটা জাজমেন্ট দিতে পারি, আপনি আমরা, মানে বিভিন্ন জন বিভিন্নভাবে জাজমেন্ট দিতে পারে যে তাদের দল খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে, শক্তিশালী হচ্ছে না, দুর্বলতা থেকে যাচ্ছে, এইসব। কিন্তু যাই থাকুক, বিএনপি সম্পর্কে মানে অনেকগুলো অভিযোগ উঠছে না, তাদের দখল, চাঁদাবাজি, এটা তো খালি অভিযোগ তোলার ব্যাপার না, খোদ তাদের নেতৃবৃন্দ এটাকে মানে অপোজিশন দিচ্ছে। আমি তো বিএনপিকে বুঝি না সাকিব ভাই, এই বিএনপিকে বোঝার জন্য একটু ডক্টর শাহাদাতের কাছে যাব। এইটা একটু প্রশ্নটা শেষ করি, আমি শেষ করি, কথাটা ভুল বোঝা। সেটা হচ্ছে যে বিএনপি নিজেই স্বীকার করছে যে এখানে তাদের লোকেরা অনেক ক্ষেত্রে চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে পড়ছে, এবং তারা প্রায় 3000 লোককে বহিষ্কার করছে, তারপরেও এটা কন্ট্রোল করা যাচ্ছে না। তো এখানে তো সরকারেরও দায়িত্ব আছে যে যারা চাঁদাবাজি করছে তাদেরকে আইনের আওতায় আনা, কিন্তু সেক্ষেত্রে আবার কোনো অগ্রগতি নাই। তো সেটা একটা পার্ট। ফলে বিএনপি সম্পর্কে জাজমেন্ট আছে, এনসিপি সম্পর্কে জাজমেন্ট আছে, জনসংহতি সম্পর্কে জাজমেন্ট আছে, কিন্তু এই সবগুলোর মীমাংসা কি? আমি আবারও বলি, মীমাংসা হচ্ছে নির্বাচন। মীমাংসা হচ্ছে নির্বাচন। আমি এটাতে আসবো, এই মীমাংসার নির্বাচন এবং নির্বাচন কমিশনের। আমি একটু সাদাত ভাইয়ের কাছে একটু বিএনপি বুঝতে চাই। সাদাত ভাই, আমার বিএনপি নিয়ে রিডিং হচ্ছে, বিএনপি এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু। এই বন্ধুত্ব যদি আগে থাকতো, বিএনপি যেসব বিষয় নিয়ে এখন কথা বলে, আমি যদি সেটাকে মুক্তিযুদ্ধ বলি, আমি যদি সেটাকে স্বাধীনতার সময়ের কথা বলি, আমি যদি সেটাকে অসাম্প্রদায়িকতার জায়গা থেকে বলি, তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক আগে অন্য পথে ডিসাইডেড হতো। বিএনপি কেন এখন এরকম একটা রাজনৈতিক অবস্থান নিচ্ছে, তাকে তখন আওয়ামী লীগের ছায়া মনে হচ্ছে? আওয়ামী লীগের লোকজনকে আপনাদেরকে টাকা পয়সা দিচ্ছে? আপনাকে আওয়ামী লীগের লোকজনের সবচেয়ে বড় বন্ধুতে পরিণত হচ্ছেন। আপনি দেখেন এনসিপির সবগুলি দাবি, এনসিপি বলি, অন্য সবকিছু বলি, সাকিবের দাবি, এগুলি মানা বিএনপির জন্য কোনো ঘটনাই না। বিএনপি এটা মানতেই পারতো, বিএনপি এটা মানতেছে না কেন, এটা আমি বুঝতে পারি না। মানে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কি অসুবিধা, গুরুত্বপূর্ণ 2টা সংস্কার আগে হলে কি অসুবিধা, এমনকি গণপরিষদ নির্বাচন আগে হলে কি অসুবিধা, আমি এগুলি বুঝতে পারি না। বা জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য যদি একটা গণপরিষদ হয়, সংবিধান চেঞ্জ করা হয়, তাহলে কি অসুবিধা? বিএনপি কেন প্রতিটা বিষয়ে, মানে আমি কি বলবো, প্রতিটা বিষয় দ্বিমত করতেছে, অমত দিতেছে, দোষ ধরতেছে, হিউমিলেট করতেছে? দুদু ভাইয়ের কথাটাই আপনি ধরেন, আমরা কি এই কথা এখানে আবার বলতে পারবো? কেন দুদু ভাইকে এদের নিয়ে এই কথা বলতে হবে? কি করলে কি হয়ে যাবে? আপনি চিকিৎসক হিসেবে আপনি দুদু ভাইয়ের একটু বলা উচিত যে মানে এরকম কথা যাতে উনি বলেন না, যেটা আসলে, যাই হোক আপনি বলেন এখন। জি খালেদ ভাই, আসলে হয়েছে কি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি জানেন যে সবসময় উনি কিন্তু বক্তব্য রাখছেন, এবং যেখানে কোনো সমস্যা হচ্ছে
কেউ যদি কোনো ধরনের অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এবং উনি শুধুমাত্র এগুলি করছেন না, উনি যে 31টি দফা দিয়েছেন সেটা নিয়ে প্রত্যেকটি জায়গায় আজকে তার নিয়ে সমাবেশ করছেন, সাধারণ ছাত্রছাত্রীদের বোঝাতে চেষ্টা করছেন এবং সে ধরনের একটা কনসেপ্ট তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন। কাজে ওভারঅল এই যে একটা আন্দোলন যে আপনারা দেখেছেন যে জুলাই অগাস্ট হয়েছে, সেখানেও কিন্তু প্রথম থেকেই ওনার কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল এবং আমরা সেখানে দেখেছি উনি আমাদেরকে পর্যন্ত সে ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা মাঠ লেভেলে যারা কাজ করছি, যাতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যেসব ছাত্ররা কাজ করছে তাদেরকে যাতে সর্বাত্মকভাবে সাহায্য দেওয়া হয় এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা জেলা পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, আপনার তৃণমূল পর্যায়ে সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। কাজে আমি মনে করি যে তারেক রহমান সাহেব আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু প্রতিটি ব্যাপারে কিন্তু কথা বলছেন এবং প্রতিদিনেই ওনার কিন্তু বক্তব্য আজকে মিডিয়াতে আসছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কাজে এখানে অমুক সমুক তমুক কথা বলে সেটাকে আসলে ইনফ্যাক্ট আমরা মনে করি না যে সেটা বিএনপির কথা। তারেক রহমান সাহেব যেটা বলবেন আমরাই মনে করছি সেটাই বিএনপির মূল কথা। এবং আমরা কিন্তু যে জায়গায় আপনি শেখ হাসিনা যেরকম সিইওর মতো দেশ পরিচালনা করতো, এবসলিউটলি আপনারা সেদিকেই যাইতেছেন শাহাদাত ভাই।